Hello, Bachcho. Good afternoon, and awful thank you for giving me this opportunity to introduce myself. Today, I will discuss the new and interesting topic about the refraction of light at spherical refracting surface as well as lens. I hope all my pyari bachcho should be okay. তো যাই হোক, আজকে আমরা এই 74 দ্যাট মিন্স 74তম লেকচারে গলীয় তলে আলোর প্রতিসরণ ও লেন্স অধ্যায়ে মানে আলোর তৃতীয় অধ্যায়ে আমরা লেন্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। আমরা গত দুটো লেকচারে লেন্স কি, লেন্সের প্রকারভেদ, চিত্রসহ এবং লেন্সের কার্যকারিতা আমরা জানার চেষ্টা করেছিলাম। আজকে জানব লেন্সের কতগুলো পার্টস বা ফিচার্স। যদি বলা হয় একটা মোবাইলে কি কি ফিচার্স থাকে, র্যাম, রম, গ্রাফিক্স অ্যান্ড এক্সেট্রা, তো ঠিক সেরকমই একটা লেন্সের কি কি ফিচার্স আছে সেই সমস্ত ফিচার্স বা তার কনস্ট্রাকশনাল ইনফরমেশন, তার গঠনগত তথ্য কিছু জানার চেষ্টা করব। যেমন সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, প্রিন্সিপাল অ্যাক্সিস, থিন লেন্স, অপটিক্যাল সেন্টার, ফোকাল পয়েন্ট, ফোকাল লেন্থ or focus length, primary focal point, secondary focal point, primary focal plane, secondary focal plane, aperture and etc. যেগুলো আমরা আলোর প্রতিসরণ অধ্যায়েও কিছু তথ্য আমরা পেয়েছিলাম, এখানেও কিছু তথ্য পাবো, যার কিছু কিছু তথ্যের মিল থাকবে, আবার কিছু কিছু তথ্যের মিল থাকবে না। তো যাই হোক, চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমরা দেখি কি করা যায়। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি দ্য রিফ্রাকশন অফ লাইট, দ্য রিফ্রাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ at spherical surface, spherical surface, গলীয় তলে আলোর প্রতিসরণ at a spherical surface, এবং স্পেশালি এটাকে আমরা লেন্স বলছি। এই যে অধ্যায়, এই অধ্যায়ে আমরা আজকে কতগুলো কি পয়েন্ট জানার চেষ্টা করব। কি পয়েন্টস, অবশ্যই ইতিমধ্যে আমরা যে সমস্ত কি পয়েন্টস জেনেছিলাম তাদের মধ্যে আমরা বলতে পারি প্রথমত ছিল লেন্সের ব্যাপারে, লেন্স কি বা ডেফিনেশন। তারপরে আমরা দেখেছিলাম তার ক্লাসিফিকেশন অফ লেন্স, ক্লাসিফিকেশন অফ লেন্স, লেন্সের শ্রেণীবিন্যাস, তারপরে অ্যাকশন অফ লেন্স, লেন্সের কার্যকারিতা। আজকে আমরা যেটা ফার্স্ট
জানবো সেটা হচ্ছে গিয়ে আজকের টপিকটা হচ্ছে আমাদের থাকবে সাম ইনফরমেশন about lens. Some information about lens. লেন্স সম্পর্কে কিছু তথ্য। তার মধ্যে আমরা যদি বলি প্রথম ইনফরমেশন হিসেবে আমরা কি পাবো, দ্য সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, এটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। প্রশ্ন হচ্ছে কি বক্রতা কেন্দ্র আমরা এখানে C1 আর C2 দিয়ে প্রকাশ করব। প্রশ্ন হচ্ছে কি C1 C2 কারা, সেই সমস্ত তথ্য জানতে গেলে আমাদের একটু থ্রু আউট ডিসকাস করতে হবে। আমরা বলতে পারি যে ফার্স্ট যে পয়েন্ট আমরা দেখলাম সেটাকে বলা আছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। তো সেন্টার অফ কার্ভেচারে কার সেন্টার অফ কার্ভেচার? অবশ্যই লেন্সের সেন্টার অফ কার্ভেচার। আজকে আমরা লেন্সের সাম ইনফরমেশন অ্যাবাউট লেন্সের কিছু তথ্য নিয়ে আলোচনা করব। লেন্সের সংজ্ঞা কি সেটা নয়, লেন্সের প্রকারভেদ কি সেটাও নয়, লেন্সের কার্যকারিতা কি সেটাও নয়, বরং লেন্স কি কি দ্বারা তৈরি হয়, কি কি দ্বারা না, লেন্সের মধ্যে কি কি ফিচার্স থাকে, কি কি ইনফরমেশন থাকে, কি কি তথ্য থাকে, কোনটাকে বক্রতা কেন্দ্র বলা হচ্ছে, কোনটাকে তোমার হচ্ছে গিয়ে বক্রতা ব্যাসার্ধ বলা হচ্ছে, ফোকাস দূরত্ব কোনটা, ফোকাস তল কোনটা, ফোকাল পয়েন্ট কোনটা, মুখ্য ফোকাস কোনটা, গৌণ ফোকাস কোনটা, এন্ড এটসেট্রা। ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন রয়েছে, আমরা যতটুকু পারবো জানার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। যদি আমরা দুটো লেন্সকে একসঙ্গে দেখি, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স, এটা একটা উত্তল লেন্স, এটা একটা অবতল লেন্স। দুটোর ক্ষেত্রে একসঙ্গে যদি আমরা একই টাইমে যদি আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে? দুটো লেন্স, এটাকে আমরা একটু ছোট করে রাখতে ভালো হবে, সেটা বুঝতে হবে। আচ্ছা, এটার নাম হচ্ছে তোমার কনকেভ লেন্স, এটার নাম কনভেক্স লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স। লেন্সকে আমরা L1 L2 দিয়ে প্রকাশ করি। মানে লেন্সের নামকরণ যে আমরা যদি কোনো একটা গলীয় তলে L1 L2 দিয়ে প্রকাশ করি তাহলে বুঝতে হবে এটা একটা লেন্স। কোনো একটা গলীয় তলে যদি এরকম থাকে তাহলে এখানে M1 M2 দেওয়ার কথার অর্থ হচ্ছে এটা একটা মিরর, প্রতিফলক, প্রতিসারক, এটা একটা গলীয় দর্পণ টাইপ, গলীয় প্রতিসারক টাইপ। কিন্তু লেন্সকে আমরা স্পেশালি এটা দ্বারা প্রকাশ করি। প্রথমত আমরা একটা জিনিস জেনেছিলাম যে লেন্স হচ্ছে কি দুটি গলীয় প্রতিসারক তলের যুগ্ম সংস্থা। লেন্স হচ্ছে গিয়ে দুটি গলীয় তলের প্রতিসারক বা যুগ্ম প্রতিসারক। তাহলে আমরা জানতাম, ইতিমধ্যে আমরা জেনেছিলাম যে এটা একটা উত্তল গলীয় প্রতিসারক তল, কারণ এদিকটা গ্লাস, এদিকটা এয়ার, এটা উত্তল গলীয় প্রতিসারক তল। আবার আমরা এটাও জেনেছিলাম এটা একটা অবতল গলীয় প্রতিসারক তল, এদিকে এয়ার, এদিকে গ্লাস। তাহলে আমরা এরকম একটা উত্তল গলীয় প্রতিসারক তলকে কাটলাম, এরকম একটা অবতল গলীয় প্রতিসারক তলকে কাটলাম, তাহলে আরো একটা উত্তল গলীয় প্রতিসারক তল আছে এরকমটা, সেম। আরো একটা অবতল গলীয় প্রতিসারক তল আছে এরকমটা, সেম। কেটে আমরা এই অংশের সঙ্গে এই অংশ যুক্ত করলাম, মানে এই অংশের সঙ্গে আমরা এই অংশ উল্টো পিট করে যুক্ত করলাম। তাহলে কিরকম ছিল? এই অংশটা একটা এরকম ছিল, আর একটা অংশ এরকম ছিল, এরকমটা। তার মানে কি এরকম টাইপ। আমরা যদি এই অংশটাকে এইভাবে না কেটে একটু দূরে কাটতাম, তাহলে দেখতে কিরকমটা হতো?
দেখতে ঠিক এরকমটা হবে। তাহলে এটা একটা অবতল লেন্স। তাহলে লেন্স হচ্ছে কি দুটি স্বচ্ছ গোলীয় প্রতিসরক তলের যুগ্ম সংস্থা। আমরা ঠিক এমনটা এটাও বলতে পারতাম, এটা একটা যুগ্ম করে আমরা এরকমটা পেতাম, এরকম একটা পার্ট, এরকম একটা পার্ট। তাহলে লেন্স হচ্ছে কি, লেন্স কাকে বলে? লেন্স হচ্ছে গিয়ে কোনো গোলীয় তলের দুটি গোলীয় তলের যুগ্ম সংস্থা। সেটা সর্বদাই যে দুটি গোলীয় তল হবে তার কোনো মানে নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে একটা লেন্স, সেটা আমরা উত্তল লেন্স বলি আর অবতল লেন্স বলি। উত্তল লেন্স বা অবতল লেন্সের দুটি পৃষ্ঠ আছে, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ। এই পৃষ্ঠকে বলা হবে প্রথম পৃষ্ঠ, এই পৃষ্ঠকে বলা হবে দ্বিতীয় পৃষ্ঠ। এটা ফার্স্ট সারফেস, সেকেন্ড সারফেস। স্যার আমি এটাকে ফার্স্ট সারফেস বলো, কোনো কি প্রবলেম আছে? না, প্রবলেম নেই, কিন্তু প্রবলেম আছে। স্যার এটা আবার কিরকম কথা হলো? তার কারণ আমরা ইতিমধ্যে যত কিছু লাইফের প্রবলেমগুলো করেছিলাম, সর্বদাই আমরা রশ্মিকে এইদিকে পাঠিয়েছিলাম, লেফট থেকে রাইটের দিকে রশ্মিকে আমরা এদিকে পাঠিয়েছিলাম। যদি রশ্মিকে এই দিক থেকে এইদিকে পাঠাই এবং যাত্রাপথে যদি কোনো লেন্স পায়, তাহলে যাত্রাপথে যে তলটিকে প্রথম স্পর্শ করবে সেটাকে ফার্স্ট সারফেস বলা হবে। হ্যাঁ, তুমি যদি এবার জোর করে বলো স্যার আমি এইদিকে রশ্মি পাঠাবো, তাহলে ফার্স্ট সারফেস এটা। তাহলে রশ্মির অভিমুখ অনুসারে প্রথম যে তলটিকে স্পর্শ করে সেটাকে লেন্সের প্রথম তল, দ্বিতীয় যে তল থেকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় দ্বিতীয় তল। তো সেই হিসেবে এটাকে আমরা ফার্স্ট সারফেসে বলবো, কারণ আমরা সর্বদাই সাইন কনভেনশন বলে একটা বিষয় আছে, বা চিহ্নের নিয়ম বলে একটা বিষয় আছে, যে চিহ্নের নিয়মটাকে আমরা ভায়োলেট করবো না। আর ভায়োলেট না করার জন্য আমরা কি করবো, এই দিক থেকে রশ্মি পাঠাবো, আর এদিক থেকে রশ্মি পাঠাতে গেলে লেন্সের এটাকে বলা ফার্স্ট তল, প্রথম তল, এটাকে বলা হবে প্রথম তল, এটাকে বলা হবে দ্বিতীয় তল, এটাকে বলা দ্বিতীয় তল। আচ্ছা, তাহলে আমরা প্রথম তল দ্বিতীয় তল আইডেন্টিফিকেশন বিষয়টা বুঝলাম। প্রথমত লেন্সের নামকরণটা বুঝলাম, একটা ইনফরমেশন। তাহলে প্রথম ইনফরমেশন আমরা নামকরণ দেখলাম, তারপরে সারফেস আইডেন্টিফিকেশন হিসেবে দেখলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা বললাম যে এই যে তলটি, প্রথম তলটি, এটা কোনো পার্টস ছিল, এরকম কোনো একটা পার্টস ছিল প্রথম তলটি হিসেবে করা, তাহলে এরকম কোনো একটা গোলকের পার্টস ছিল। তাহলে এই যে কোনো একটা এরকম গলীয় তলের পার্টস ছিল, এই গলীয় তলের পার্টস যদি আমরা না ভাবে বলি যে এই যে বক্রতলটা, সেই বক্রতলটা কোনো একটা গোলকের অংশ, তাহলে সেই গোলকের যে কেন্দ্র তার নাম C1। C1 কেন? প্রথম তলের বক্রতা কেন্দ্র। তাহলে প্রথম তলটি কোনো লেন্সের প্রথম প্রতিসরক তলটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হবে C1 বা বক্রতা কেন্দ্র, সেটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্র, এটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, যেটাকে আমরা C1 দিয়ে প্রকাশ করব। কেন C1 দিয়ে প্রকাশ করব? তার কারণ এই তলটি প্রথম তলের বক্রতা কেন্দ্র, C1। আচ্ছা, যদি এখানে দেখা হয় তাহলে সেই এইদিকে রশ্মি হিসেবে এটা প্রথম তল, তাহলে বক্রতা কেন্দ্র কোনটা? এখানে বক্রতা কেন্দ্র ঠিক এরকম, এটার নাম C1। তাহলে বক্রতা কেন্দ্র এইদিকেও হতে পারে, ওইদিকেও হতে পারে, এমন কোনো নির্দেশনা নেই যে বক্রতা কেন্দ্র সর্বদা কি এইদিকে হবে প্রথম, লেন্সের ক্ষেত্রে, নাকি এইদিকে হবে। লেন্সের দুই দিকে হতে পারে, সেটা রশ্মির আগমনের দিক অনুসারে এবং তলের যে কোনো একটা গলীয় প্রতিসরক তল, সেই তলটি যে গোলকের অংশ, সেই গোলকটি কোন দিকে রয়েছে, সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রটি কোন দিকে রয়েছে, লেন্সের এদিকে নাকি ওইদিকে, তার উপর বেস করে আমরা বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার বলবো। আচ্ছা, আর একটা বিষয়, ঠিক সিমিলার হইতে আমরা এটাকে দ্বিতীয় তল বলবো, কারণ রশ্মি এদিকে আসলে রশ্মি এখানে ভেতরে প্রবেশ করবে, তারপরে রশ্মিটি দ্বিতীয় তল দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা প্রতিসরক তল, স্বচ্ছ প্রতিসরক তল। তাহলে এখানে কি হতো, দ্বিতীয় তল দিয়ে রশ্মি এরকম করে আমরা যদি কল্পনা করি, তাহলে এটা একটা তোমার গলীয় তল, গোলক, সেই গোলকের বক্রতা কেন্দ্র কত? C2। সিমিলার হইতে এটা একটা গলীয় তলক, তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটার নাম C2। তাহলে এই তলটি যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র তার নাম বক্রতা কেন্দ্র। তাহলে দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র C2, দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র C2। তাহলে C1 C2। তাহলে আমরা কোনো একটি লেন্সে, সেটা হতে পারে উত্তল লেন্স, সেটা হতে পারে অবতল লেন্স, সেটা সম উত্তল হতে পারে, সম অবতল হতে পারে, উত্তল অবতল হতে পারে, অবতল উত্তল হতে পারে, সমতল হতে পারে, সমতল উত্তল হতে পারে, সমতল অবতল হতে পারে, এটসেট্রা। যেরকম লেন্স হোক না কেন, তাদের বক্রতা কেন্দ্র দুই দিকে, এদিকে বিপরীত দিকে থাকতে পারে, একই রকম যে এই তলের একই দিকে থাকতে পারে, তার বিপরীত দিকে থাকতে পারে, এবং সেগুলোকে আমরা C1 C2 দিয়ে প্রকাশ করব। C1 মানে প্রথম তলের বক্রতা কেন্দ্র, C2 মানে দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র। প্রথম তল কাকে বলবো?
রশ্মির আগমনের দিক থেকে প্রথম যে তলকে স্পর্শ করবে তার নাম প্রথম তল, এবং সেই তলের যে বক্রতা কেন্দ্র তার নাম হচ্ছে গিয়ে প্রথম তলের বক্রতা কেন্দ্র। আচ্ছা, এখানে এই বক্রতা কেন্দ্র নিয়ে আর একটা ছোট্ট একটা ইনফরমেশন আছে। বক্রতা কেন্দ্র সর্বদা যে এরকমটা হবে এরকমটা কোনো মানে নেই। তাহলে আচ্ছা, এরকমটা মানে আমরা কি বললাম যে বক্রতা কেন্দ্র যদি কোনো লেন্সের সে হতে পারে উত্তল লেন্স, হতে পারে অবতল লেন্স, যদি কোনো লেন্সের এই তল দুটি বক্রতল হয়, মানে এটা একটা বক্রতল, এটা একটা বক্রতল, সেটা উত্তল হতে পারে, এটাও একটা বক্রতল, এটাও একটা বক্রতল, কার্ভিক টাইপ, তাহলে সেই লেন্সের যে বক্রতা কেন্দ্র একটা সসীম দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ একটা ফাইনাইট ডিস্টেন্সে বা নির্দিষ্ট দূরত্বে একটা সসীম মানে মেজারেবল পয়েন্টে অবস্থান করবে। তাহলে বক্রতা কেন্দ্র একটা নির্দিষ্ট দূরত্বে আছে, বক্রতা কেন্দ্র নির্দিষ্ট দূরত্বে, বক্রতা কেন্দ্র নির্দিষ্ট দূরত্বে, কিন্তু কিন্তু এটাও তো একটা লেন্সের ভাগ, আমরা তো জানি এটাও তো একটা লেন্সের ভাগ, এটা সমতল উত্তল লেন্স, এটাও তো একটা লেন্সের ভাগ, সমতল অবতল লেন্স। তাহলে এই লেন্সের ক্ষেত্রে এটা একটা বক্রতল, এটা একটা বক্রতল, তাহলে সেই বক্রতলের যে কেন্দ্র সেটার নাম আমরা বলবো C2, কারণ এটা রশ্মি যদি এদিকে আসে তাহলে প্রথম তল দ্বিতীয় তল, রশ্মি যদি এদিকে আসে তাহলে প্রথম তল দ্বিতীয় তল, দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র এটাকে আমরা বলবো C2। প্রশ্ন হচ্ছে গিয়ে C1 এখানে কত? এখানে তো সমতল, তাহলে সমতলের বক্রতা কেন্দ্র কোথায় আছে? সমতল হচ্ছে গিয়ে এটা হচ্ছে অসীম দূরত্ব বিশিষ্ট একটা বক্রতা কেন্দ্র, অসীম দূরত্বে অবস্থান বিশিষ্ট একটা বক্রতা কেন্দ্র যুক্ত একটা গোলক, মানে এক কথায় সমতলটা হচ্ছে গিয়ে সমতল বলতে তার বক্রতা কেন্দ্র হচ্ছে অসীম দূরত্বে অবস্থান করবে, বা সমতল বলতে বোঝাচ্ছে অসীম ব্যাসার্ধের একটা গোলক। সমতল মানে অসীম ব্যাসার্ধের গোলক যার বক্রতা কেন্দ্র এদিকে অসীম দূরত্বে অবস্থান করবে। এইদিকে কেন, এইদিকে নয় কেন? তার কারণ রশ্মি দিয়ে এদিকে আসলো মানে উত্তল লেন্স, এখানে একটা উত্তল লেন্সটা তোমার উত্তল মানে মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, ফলে রশ্মি এইদিকেই বাঁকবে, যখন বেরিয়ে যাবে তখন এদিকেই বাঁকবে। সেই দিক থেকে আমরা বলতে পারি এদিকে বাঁকবে, কোন দিকে বাঁকবে সেই সমস্ত ইনফরমেশন আমরা পরে আসবো। প্রথমত এর বক্রতা কেন্দ্র এদিকে থাকবে, হ্যাঁ, এবং সেই বক্রতা কেন্দ্র অসীমে থাকবে। কেন? এটা একটা সমতল, তাহলে সমতল প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র কোথায়? অসীমে অবস্থান করে। তাহলে বক্রতা কেন্দ্র সর্বদাই ফাইনাইট ডিস্টেন্স হবে, তার কোনো মানে নেই। সেটা বক্রতল যদি বক্রতা বিশিষ্ট হয় তাহলে সেটা ফাইনাইট হতে পারে, আদারওয়াইজ সেটা যদি বক্র না হয় সমতল টাইপ হয় তাহলে সেটা অসীম দূরত্ব হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যে দ্বিতীয় ইনফরমেশনটা জানবো সেটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এরপরে আমরা যে ইনফরমেশনটা জানবো সেটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার, বা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধকে আমরা R1, R2 দিয়ে প্রকাশ করব। প্রশ্ন হচ্ছে স্যার বক্রতা ব্যাসার্ধ তাহলে কোনটা? বক্রতা ব্যাসার্ধ খুব সিম্পল, এটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বলবো। সেকেন্ড পয়েন্টটাকে আমরা বলতে পারি রেডিয়াস অফ কার্ভেচার, তো কোনো একটি লেন্সে সেটা হতে পারে উত্তল লেন্স, সেটা হতে পারে অবতল লেন্স। কোনো একটি লেন্সে সেটা সম উত্তল হতে পারে, সম অবতল হতে পারে, উত্তল অবতল হতে পারে, অবতল উত্তল হতে পারে। কোনো একটি লেন্সের প্রথম তলটি যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র তার নাম প্রথম বক্রতা কেন্দ্র C1। তাহলে এবার আমরা বক্রতা ব্যাসার্ধ কি বলবো? কোনো একটি লেন্সের প্রথম তলটি যে গোলকের অংশ, সেই গোলকের যা ব্যাসার্ধ তার নাম বক্রতা ব্যাসার্ধ R1। অর্থাৎ আমরা যদি বলি এটা একটা গোলীয় প্রতিসারক তল, এটা কোনো একটা গোলকের অংশ, এরকম কোনো একটা গোলকের অংশ, তাহলে সেই গোলকের যে এটা কোনো একটা গোলকের অংশ, হ্যাঁ, সেই গোলকের যে কেন্দ্র তার নাম C1। তাহলে C1, এটাকে C1 বলা হচ্ছে। তাহলে এখানে C1 আর
অর্থাৎ এই এই যে গোলকটা, এই গোলকের একটা ব্যাসার্ধ আছে যেটাকে আমরা ব্যাসার্ধ বলবো, সেটাকে R1 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, প্রথম তলের প্রথম তলের যে বক্রতা, প্রথম তলটি যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ তার নাম বক্রতা ব্যাসার্ধ, সেটাকে R1। সেটাকে আমরা এই গোলকের যে এই যে তলটি, এই তলের মধ্যবিন্দু আমরা যদি বলি এটা, তাহলে মধ্যবিন্দু থেকে এই দূরত্বটাকে আমরা R1 বলতে পারি, বা এখানে কোনো একটা পয়েন্টকে R1 বলতে পারি, এটাও R1 বলতে পারি, এটসেট্রা। R1 যে কোনোটা হতে পারে। অর্থাৎ এই গোলকের যে ব্যাসার্ধ তার নাম হচ্ছে কি তোমার R1। তাহলে আমরা এটাকে R1 বলতে পারি, এটা R1। আচ্ছা, সিমিলার এটাকে যদি আমরা বলি C, এটাকে যদি আমরা বলি A বিন্দু, তাহলে কি আসলো, এখানে একটা R1 আসলো। R1 কোনটা, যে R1 ইজ ইকুয়ালস টু A C1। আরেকটা পাবো আমরা, R2 পাবো। তাহলে R2 ইজ ইকুয়ালস টু আমরা কি বলবো, ঠিক একই রকম ভাবে এই তলটি যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র C2 থেকে এখানে যে কোনো যদি একটা তলের উপর যে কোনো বিন্দু কল্পনা করা হয়, যে কোনো বিন্দু কল্পনা করা হয়, এই বিন্দুটাকে আমরা যদি বলি B বিন্দু, তাহলে এটাকে আমরা বলবো কি BC2 ইজ দ্য সেকেন্ড রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা সেকেন্ড রেডিয়াস অফ কার্ভেচার, বা যেটাকে আমরা দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ বলবো। দ্বিতীয় তলের সিমিলার হইতে আমরা বলতে পারি এটা একটা গোলীয় তল যার বক্রতার ব্যাসার্ধ, এটার নাম R1। এটা একটা গোলীয় তল, এটার নাম বক্রতার ব্যাসার্ধ, এটার নাম R2। কেন এটার নাম R2, কারণ প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ R1, দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ R2। এবার আমরা এখানে আরেকটা ছোট্ট একটা বিষয় দেখবো, ঠিক আগের মতো সমতল হলে কি হবে। ক্লিয়ার? তাহলে এই যে R1 R2 কি হতে পারে, R1 R2 এর মান যেমনটা C1 C2 এর মান, R1 R2 মান ফাইনাইট হতে পারে, বা এটাকে ইনফাইনাইটও হতে পারে, ফাইনাইট বা ইনফাইনাইট, সসীম এবং অসীম দুটোই হতে পারে। আচ্ছা, ফাইনাইট তো আমরা দেখলাম সসীম দূরত্বে অবস্থান করছে না, কিন্তু ইনফাইনাইট কখন হবে? ইনফাইনাইট ঠিক আমরা একটু আগে যেরকমটা বললাম, যে যদি সমতল তল টাইপ হয় একটা, তাহলে কি হবে? তাহলে আমরা দেখলাম, ধর না তোমার হচ্ছে এরকম একটা উত্তল লেন্স, সেই উত্তল লেন্সে এটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকে যদি কেন্দ্র বলা হয় C2, তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে তোমার কত, R2। এটা কি অসীম বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, এরকমটা না, অসীম বক্রতা। তাহলে এর C1 কোথায়, অসীম দূরত্বে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, একটা A বিন্দু থেকে যদি C1 দেখি, তাহলে AC1 tends to infinity, that means R1 tends to infinity, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ R1 tends to infinity বা অসীম দূরত্ব। তাহলে বক্রতা ব্যাসার্ধ সবসময় সসীম হবে, তার কোনো মানে নেই। যদি তলটি সমতল হয় তাহলে সেই বক্রতা ব্যাসার্ধ অসীম হবে, আদারওয়াইজ বক্রতা হলেই সসীম হবে। আচ্ছা, তাহলে বক্রতা কেন্দ্র আর বক্রতা ব্যাসার্ধ আমরা জানলাম লেন্সের। এরপরে আমরা একটা জিনিস জানবো, যেটাকে আমরা বলতে পারি বক্রতা কেন্দ্র গেল, বক্রতা ব্যাসার্ধ গেল, এরপরে আমরা বলতে পারি থিন লেন্স, পাতলা লেন্স কি, থিন লেন্স বা পাতলা লেন্স। আচ্ছা, পাতলা লেন্স কাকে বলা হবে? যে সমস্ত লেন্সের R1 এর মান এবং R2 এর মান, মানে বক্রতা ব্যাসার্ধের মান very greater than that of the thickness of the lens, এটা কি বলা হবে? thickness of the lens, লেন্সের থিকনেসটা মোটা। তাহলে এটা থিকনেস কোনটাকে বলা হচ্ছে? তাহলে এটা একটা লেন্স, সেটা উত্তল লেন্স বলতে পারি। এটাকে আমরা থিকনেস আমরা কি দেখবো এখন আমরা দেখবো থিকনেস বা থিন লেন্স, পাতলা লেন্স। থিন লেন্সটা কাদের বলা হবে? ধরুন এটা একটা লেন্স, উত্তল লেন্স, এটা নামকরণ L1 L2, এর বক্রতা কেন্দ্র C1 C2। তাহলে এই যে লেন্সের বক্রতা কেন্দ্র দুটি যদি যুক্ত করা হয়, তাহলে বক্রতা কেন্দ্র দুটি যুক্ত করলে লেন্সের মধ্যভাগে যেখানে হোক বক্রতা কেন্দ্র যুক্ত করলে
যেতটুকু অংশ লেন্সের মধ্যে রয়েছে এইটুকুকে বলা হয় থিকনেস অফ দ্য লেন্স। স্যার এটা থিকনেস নয়? না, এটা থিকনেস নয়। প্রধান অক্ষ বরাবর, এটাকে বলা প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্র দুটিকে যুক্ত করে যদি আমরা বাড়িয়ে দেই, তা প্রধান অক্ষ সম্পর্কে এখনই আসবো। তো যদি বৃদ্ধি করে দিই তাহলে সেই অক্ষটাকে বলা প্রধান অক্ষ, অর্থাৎ প্রধান অক্ষগামী অক্ষ। প্রধান অক্ষের উপর লেন্সের মধ্যভাগ, প্রধান অক্ষের উপর লেন্সের যতটুকু অংশ থাকবে সেই লেন্সের সেই অংশটুকুর দূরত্বকে বলা হবে থিকনেস অফ দ্য লেন্স, বা টি দিয়ে প্রকাশ করা যেতে পারে। তাহলে এই তলের বক্রতার ব্যাসার্ধ তোমার দিকে R1, এই তলের বক্রতার ব্যাসার্ধ তোমার দিকে R2। তাহলে যদি R1 এই বক্রতার ব্যাসার্ধের মান এই টি এর থেকে খুব বেশি হয়, বা এই তলের বক্রতার ব্যাসার্ধ R2 যদি সেই টি এর থেকে অনেক বেশি হয়, তার মানে টিটা খুব ক্ষুদ্র, তার মানে এই অংশটা খুব ক্ষুদ্র, খুব পাতলা, বক্রতার ব্যাসার্ধ অনেক বেশি, তাহলে সেই লেন্সকে আমরা বলবো থিন লেন্স বা পাতলা লেন্স। পাতলা কথার অর্থ পাতলা, তোমরা পাতলা মিন্স পাতলাই বোঝার চেষ্টা করো, মানে লেন্সটা পাতলা। লেন্স পাতলা মানে কি? প্রান্তের দিক পাতলা। স্যার ওটা প্রান্তের দিক পাতলা আছে না, একদম প্রধান অক্ষগামী যতটুকু অংশ থাকবে সেটুকু আমরা তার থিকনেস বলবো। তাহলে ধরুন এরকম একটা লেন্স আছে, এরকম একটা লেন্স, এটাকে আমরা একটু কিছুটা হলেও থিকনেস বলতে পারি, থিন লেন্স। কেন? এই যে তলটা আছে, এই তল বরাবর যদি একটা আমরা কি মানে একটা গোলক অঙ্কন করার চেষ্টা করি, এরকম একটা গোলক অঙ্কন করার চেষ্টা করি, তাহলে কি এর বক্রতার ব্যাসার্ধ অনেক দূরে, ধরুন বক্রতার ব্যাসার্ধ অনেক দূরে আছে, তাহলে এর বক্রতার ব্যাসার্ধ কোথায় আছে? এখান থেকে বক্রতার ব্যাসার্ধ উদাহরণ তোমার অনেক দূরে আছে, এরকম একটা বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে R1। প্রধান অক্ষের উপরে কোন প্রধান অক্ষের উপর কোথাও থাকবে, তাহলে এই R1টা এটাকে আমরা বললাম থিকনেস T। তাহলে এখানে R1 ভেরি ভেরি গ্রেটার দ্যান অফ T, এটুকু জন্য 5 সেমি, এটা তো আমরা 5 মিটার, তাহলে 5 মিটার মানে 500 সেমি, ফার গ্রেটার দ্যান দ্যাট অফ 5 সেমি। ঠিক আছে, তাহলে 500, এটা জন্য 500 সেমি, বক্রতার ব্যাসার্ধ 500 সেমি, আর থিকনেসটা হলো 5 সেমি। 5 সেমি তো না আরো কম। তাহলে যদি থিকনেসটা বক্রতার ব্যাসার্ধ অপেক্ষা খুব ক্ষুদ্র হয়, তাহলে সেটা R1 অপেক্ষা হতে পারে, R2 অপেক্ষা হতে পারে, দুটোর অপেক্ষা হলে মানে দুটোই হতে হবে, বা একটি হতে হলে হবে। একবার থিকনেসটা যদি বক্রতার ব্যাসার্ধ অপেক্ষা বেশি হয়, তাহলে সেই লেন্সকে আমরা থিন লেন্স বা পাতলা লেন্স বলবো। আচ্ছা, এরপরে আমাদের একটা কি পয়েন্টস আসবে, সেটাকে আমরা বলতে পারি হ্যাঁ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, যেটা আমরা এখনই বলছিলাম। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস। থিকনেসটা এখানে তুলে দিলাম, আমরা বলতে পারি প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস, বা এটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষকে অনেক সময় XY দিয়ে প্রকাশ করা হয়, অন্য নামকরণ দিয়ে প্রকাশ করা যেতে পারে। তাহলে প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ কাকে বলা হবে? প্রধান অক্ষ তাকেই বলা হবে, ধরুন এটা কোনো একটা লেন্স, সে উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা দেখবো এখানে, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হবে? যে কোনো একটি লেন্স, সেটা হতে পারে উত্তল লেন্স, সেটা হতে পারে অবতল লেন্স, যে গোলক দুটির অংশ, এটা একটা গোলক, এটা একটা গোলক, তাহলে এই গোলকের বক্রতা কেন্দ্র C1, এই গোলকের বক্রতা কেন্দ্র C2। এই C1 এবং C2 কে যদি যুক্ত করা হয় স্কেল দিয়ে বা সরাসরি যুক্ত করা হয়, তাহলে যুক্ত করে এই রেখাটি যদি উভয় দিকে বর্ধিত করা হয়, তাহলে বর্ধিত করলে যে রেখাংশটি পাওয়া যাবে সেই রেখাংশটিকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। সেটা যদি অবতল লেন্স হয় এরকমটা, অবতল লেন্স হয় এরকমটা, তাহলে কি হবে? এটা কোনো একটা গোলকের অংশ, এটা কোনো একটা গোলকের অংশ, তাহলে এই দুটি গোলকের যে কেন্দ্র দুটি আছে C1 এবং C2, এই দুটি যুক্ত করে যদি বর্ধিত করা হয় উভয় দিকে, তাহলে যে অক্ষটা আমরা পাবো সেটাকে বলা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এখানে C1 C2 রয়েছে অবশ্য, তাহলে C1 C2, কারণ কোনো লেন্সের বক্রতা কেন্দ্রদ্বয়গামী বর্ধিত রেখাংশকে বলা হবে সেই লেন্সের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে আরেকটি মতবাদ আছে, সেটাকে আমরা XY দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে।
আরেকটা মতবাদ কি, যদি এই লেন্সটি এইরকম বা এরকম না হয়, মানে দুটি তল যদি বক্রতা না হয়, একটি তল যদি সমতল টাইপ হয়, তাহলে কি হবে, যেটা আমরা একটু আগে আমরা দেখছিলাম যে সমতলটা নিয়েই বেশি মতভেদ আসে। সমতল হলে কি হবে, তাহলে ধরে নাও এইরকম একটা বিষয়, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এটা নিয়ে অনেকেরই সমস্যা হয় বুঝতে গিয়ে। এটা একটা উত্তল লেন্স, তাহলে এই উত্তল লেন্সের এই যে তলটা, এই তলটা কোনো একটা গোলকের অংশ। সেটা আমরা উত্তলটাকে এইভাবে না বলে আমরা আরো ভালো করে বলছি, এরকম একটা উত্তল লেন্স। তাহলে সেই উত্তল লেন্সে এটা কি কোনো একটা গোলকের অংশ। তাহলে সেই গোলকের যে কেন্দ্র, তার নাম বক্রতা কেন্দ্র, অবশ্যই C2। এটা প্রথম তল, এর বক্রতা কেন্দ্র কত, অসীমে রয়েছে, ঠিক আছে। তাহলে এই C2-র সঙ্গে অসীম তো যুক্ত করা, C1-কে যুক্ত করা একটু দুঃসাধ্য বিষয়, অসীম তো খুঁজেই পাচ্ছি না কোথায় আছে। তাহলে কি করতে হবে, যে যে একটি তল যদি সমতল হয়, একটি তল যদি উত্তল হয়, সে তোমার হচ্ছে কি উত্তল লেন্স হোক আর অবতল লেন্স হোক, একটি সমতল একটি উত্তল হলে, বা একটি অবতল হলে, একটি সমতল একটি উত্তল, বা একটি সমতল একটি অবতল, এরকমটা হলে, তাহলে যে বক্রতল থাকবে, সেই বক্রতলের কেন্দ্র থেকে সমতলের উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয়, এখানে একটা অভিলম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই অভিলম্ব অঙ্কন করা হয় এবং অভিলম্বটিকে বর্ধিত করা হয়, তাহলে সেই বর্ধিত রেখাংশটিকে আমরা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো। সিমিলার হইতে আমরা এই যে বলীয় তল, এগুলোকে যে কেন্দ্র C2 বলবো, C2 তে যদি এখানে একটা অভিলম্ব অঙ্কন করা হয়, লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই অভিলম্ব রশ্মিটি এই যে তলকে যেখানে টাচ করবে, সেখান থেকে সেই বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি দুদিকে বর্ধিত করি, তাহলে সেটাকে বলা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এগুলো হচ্ছে তোমাদের আরো কতগুলো ইনফরমেশন আছে, এই লেন্সের প্রচুর ইনফরমেশন আছে, সমস্ত ইনফরমেশন আমাদের জানতে হবে, কিন্তু আমাদের ভিডিও লেন্থ দিকেও একটু চোখ রাখতে হবে, যাতে ভিডিও লেন্থ বেশি বড় না হয়, কারণ ভিডিও লেন্থে অনেকেরই সমস্যা হয় বেশি হলে। যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত ছাড়লাম। আমরা পরবর্তী লেকচারে, মানে 75তম লেকচারে আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, মানে লেন্সের আরও কিছু ফিচার্স রয়েছে, আরও কিছু ইনফরমেশন রয়েছে, সেই সমস্ত তথ্য নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for next class.